বিষাক্ত মনে হতো। তাদের বিভেদের মূল মন্ত্র ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং রাজাকার। এতে সবচেয়ে ক্ষতি হচ্ছিল আমরা আমাদের ইতিহাস ভুলে যাচ্ছিলাম। মুক্তিযুদ্ধের শহীদদের জন্য অন্তরের ভেতর থেকে যে ভালোবাসা উঠে আসার কথা, তা শেখ হাসিনার আওয়ামী লীগের গায়ে ধাক্কাকে ফিরে আসছিল। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের চোখের উপর থেকে শেখ হাসিনার ধুলার পর্দা তুলে নিয়েছে। মুক্তিযুদ্ধের গানগুলি জুলাইয়ের সময় যেভাবে অস্তিত্ব ধারণ করেছি, আগে কখনো এরকম ভাবে করেছি বলে মনে পড়ে না। আসলে আগে কখনো করিও নাই। এত তাড়াতাড়ি সব ভুলে যাই আমরা। মনে আছে মাত্র 4 মাস আগে সারা দেশে নেট যোগাযোগ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা প্রশাসন। মানুষের মাথার উপর হেলিকপ্টার টহল দিতে মনে আছে? বাংলাদেশে এখন ডক্টর ইউনূসের সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বোধহয় এটাই। বাংলাদেশে প্রতিটা স্তরের গোষ্ঠীর ধর্মের মানুষের যাতে বিশ্বাস থাকে যে তাদের কথা শুনতে পাওয়া যাচ্ছে। আগামীকাল 14 ডিসেম্বর 1971 সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের উপরে শেষ আঘাতটা হানে। নিজেদের বাড়ি থেকে বের করে নিয়ে বাংলাদেশে 1070 জন বুদ্ধিজীবীকে হত্যা করেছে তারা। এই ঘটনা আমরা কম বেশি সবাই জানি। প্রতি বছর এই দিনে এই ঘটনার স্মৃতিচারণ করা হয়, তবু আমাদের মনে হয় এর অন্তর্নিহিত বেদনা আমরা ভুলে গেছি। এই মানুষগুলি শুধুই সংখ্যা হয়ে গেছেন আমাদের কাছে। কেন? ছোটবেলায় সমাজবিজ্ঞানের বই পড়েছি, ব্যক্তির চেয়ে পরিবার বড়, তার চেয়ে বড় হলো দল, আর দলের চেয়ে বড় দেশ। এরকম ভাবতে ভাবতে আমরা কি ধরাছোঁয়ার বাইরে একটা অ্যাবস্ট্রাক্টের ভিতর চলে যাই? এই কারণেই কোনো কিছুতেই আন্দোলিত হই না। 1070 জন বুদ্ধিজীবী, তারা তো শুধু সংখ্যা নন, এক একজন মানুষ যাদের নিজস্ব অস্তিত্ব, পরিবার, ব্যক্তিত্ব এবং জীবন ছিল। আমার মনে হয় ব্যক্তি জীবনের গল্পগুলি জানা জরুরি। তা না হলে 1971-এর এই দিনে আমাদের ক্ষতির মাত্রা আমরা কিছুতেই বুঝতে পারবো না। মনে পড়ছে ডাক্তার মোহাম্মদ মুর্তজার কথা। এই প্রাণবন্ত স্নেহশীল মানুষটিকে তার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল 1971 সালের 12 তারিখে, আর 14 তারিখে তাকে মেরে ফেলা হয়। রায়ের বাজার বদ্ধভূমিতে মেরে ফেলে রাখা হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেখানে তল্লাশি চালিয়ে গণকবরের খোঁজ পাওয়া যায়। অন্যান্য মৃতদেহের সাথে তার মৃতদেহ পাওয়া গেছে সেখানে, তার কন্যা মিতির ওড়না দিয়ে চোখ বাঁধা অবস্থায়। এই নির্মমতার কথা ভাবতে ভাবতে মনে পড়ে ক্রসফায়ারে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের কথা। তার কন্যার অসহায় উচ্চারণ, আব্বু তুমি কান্না করতেছো যে? এই দুই হত্যাকাণ্ডের সময় আলাদা, প্রেক্ষাপট আলাদা, তবু মনে হয় যেন হত্যাকারীদের চেহারা একদম এক। মনে পড়ছে ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশের কবিতা দ্য এনিমি, শত্রু। কবিতার এক জায়গায় তিনি লিখেছেন, খুনি সব সময় একরকম দেখতে, কারণ সে একই সত্তা আলাদা আলাদা ভাগে ছড়ানো। সে আমাকে দেখে, আমরা তাকে দেখি না, কারণ সে একটা ধারণার উপর এঁটে বসা ইস্পাতের মুখোশ। তার চেহারা, বয়স, চোখ কিছুই নেই, শুধু নিজেদের জন্য বেছে নেয় একটা নাম আছে, শত্রু। আমার মনে হয় এই শত্রুকে শনাক্ত করা জরুরি। সে বারবার ফিরে আসে, কখনো পাকিস্তানি সেনাবাহিনীর রূপে, কখনো আমি আল্লাহকে সব বলে দেব সিরিয়ার মৃত্যু পথযাত্রী শিশুর অসহায় উচ্চারণের মধ্যে সে ফিরে আসে, কখনো লেবানন, কখনো ইউক্রেন, ফিলিস্তিনে হাজার হাজার শিশুর মৃত্যু পরোয়া নিয়ে সে হাজির হয়। ফিলিস্তিনি কবি, লেখক ও শিক্ষিকা হিবা আবু নাদা 20 অক্টোবর 2023-এ শহীদ হয়েছেন ইসরায়েলে বোমা হামলায়। 10 তারিখে লেখা তার শেষ কবিতা লিখেছেন, তারা ঘুমের ভেতরে স্বপ্নের দিকে হেঁটে যায় না, তারা জানে বাড়ির বাইরেই মৃত্যু অপেক্ষায়। তাদের মায়েদের অশ্রু এখন পারাবত, যে অনুসরণ করে চলেছে প্রতিটা কফিন। গত ডিসেম্বরে আরেকটি বোমা হামলায় নিহত রিফাত আলারির। তিনি ছিলেন গাজার ইসলামী ইউনিভার্সিটির সাহিত্য শিক্ষক। তিনি তীব্রভাবে নিন্দা করেছিলেন ফিলিস্তিনের উপর হামলার এবং এখানে যুক্তরাষ্ট্রের ভূমিকার। তার টুইটার প্রোফাইলে একটা কবিতায় বলেছিলেন, যদি আমাকে মরতেই হয় তোমাকে বাঁচতেই হবে আমার গল্পটা বলার জন্য। শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা দেখানো হবে যদি আমরা চেপে ধরা কণ্ঠগুলিকে খুলে দিতে পারি, ধামাচাপা দেওয়া গল্পগুলিকে মেলে ধরতে পারি। অথচ এইখানে আমাদের দিনগুলি বৃথা যায় বহিয়া পবনে। জয় বাংলা স্লোগান নিয়ে হাউকাউটা দেখেন। আমার টেক হইল, জয় বাংলা এখন আর জাতীয় স্লোগান না, অর্থাৎ যে দিবেন দিবেন, আর যে দিতে চাইবেন না দিবেন না। এটার মধ্যে কোনো বাধ্যতামূলক ব্যাপার নাই। আমার জয় বাংলা বলতে ইচ্ছা করে আমি 100 বার জয় বাংলা দিব, জয় বাংলা বলবো। আমার জয় বাংলা বলতে ইচ্ছা করে না, আমাকে কেউ বাধ্য করবে না। এখানে কোনো আদালতের রায় থাকবে না, আদালতের নির্দেশ থাকবে না, এটার মধ্যে কোনো রকম কোনো সরকারি ভাব থাকবে না। আমরা জানি যে আমাদের জয় বাংলা এখন আর কোনো জাতীয় স্লোগান না, অর্থাৎ যে দিবেন বুঝতে হবে উনি বাধ্য হয়ে দিচ্ছেন না, মন থেকে দিচ্ছেন। আর যিনি দিচ্ছেন না সেটাও মানতে হবে যে এই স্লোগান তার পছন্দ না। 2022 সালে জাতীয় ঘোষিত হওয়ার আগেও অনেকের বুকের গভীরে জয় বাংলা ছিল, ঘোষণার পরেও অনেকের বুকে পাথর বেঁধে মুখে জয় বাংলা বলেছেন, বুক পকেটে রেখেছেন বিভেদের বীজ। তবে জাতীয় স্লোগান নিয়ে রিট, আবার সেইটা আপিল বিভাগে খারিজ, দুইটাই আমাদের অতিব্যস্ত কর্মক্লান্ত আদালতের সময় নষ্ট বলে আমার মনে হয়। মনে হয় পলিটিক্যাল স্টেটমেন্টের বন্দুক চিন্তাবাদের ভূতের মতো চেপে বসেছে আদালতের ঘাড়ে, তারপর নিজের গুলিতে নিজেই মরে কোল্ড্রিজের হাঁসের মতো ঝুলে থাকছে বুড়ো নাবিকের।